Welcome back our channel Improve Education. তোমাদের সকলকে স্বাগতম আমাদের এই চ্যানেলে। আজকে ম্যাথামেটিক্সের দ্বিতীয় দিন, যেখানে আমি কাল কমিউনিটি পোস্টে বলেছিলাম অনুপাত সমানুপাত এবং দ্বিঘাতকরণ এটা পড়াবো। তো তারই স্লাইড নিয়ে এসেছি। আপাতত অনুপাত সমানুপাতটা স্টার্ট করি, যদি টাইম হয় তো দ্বিঘাতকরণই পড়াবো, না হলে অন্য কোনো দিন আমি পড়িয়ে দেবো। কারণ আমার মনে হয় দুটো চ্যাপ্টার একদিনে করা থেকেও একটা চ্যাপ্টার ভালো করে করা আরও বেশি প্রয়োজন। যাই হোক, অনুপাত সমানুপাতের আমি বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো আমার মনে হয় মাধ্যমিক তথা ফার্স্ট সামেটিভে পড়বেই। হ্যাঁ, এতটাই জোর দিয়ে বলছি কারণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। আশা করি তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা ইন্ট্রোডাকশন পার্ট এটুকুই রেখে এবার আমি কিন্তু স্টার্ট করছি। ঠিক আছে, প্রথম অনুপাত সমানুপাত জিনিসটা কি? অনুপাত সমানুপাত জিনিসটা কি? আচ্ছা দেখো, আমরা যদি বলি একটা পেনের দাম 5 টাকা, রমেশ 10 টাকার পেন নিয়ে এলো, তাহলে একটা পেনের দাম 5 টাকা, রমেশ 10 টাকার পেন নিয়ে এলো, তাহলে কটা পেন নিয়ে এলো? আমরা বলবো স্যার এটা তো খুব ইজি, 10/5, দুটো পেন নিয়ে এলো। ওকে, তাহলে এই যে ভাগ করলাম এটাকেই বলছে অ্যাকচুয়ালি অনুপাত। অনুপাত এর আর একটা অর্থই হচ্ছে ভাগ। কিন্তু এই ভাগটা, এই আমি যেটা উদাহরণ দিলাম এই রকম নয়। ব্যাপারটা হচ্ছে একটা ক্লাসরুমে দুটো ক্লাসরুম আছে, ক্লাস 3, ক্লাস 4। ধরলাম ক্লাস 3-তে ছাত্র সংখ্যা 20 জন, ক্লাস 4-এ 30 জন। তাহলে এদের অনুপাত কত? এটা তো খুব ইজি, যে 20/30। হ্যাঁ, 20/30, বাট এটাকে তো আরও ভাঙা যায়, যতটা পারা যায় সংক্ষেপে করব। তাহলে 20/30 10 দিয়ে যদি কেটে দিই তাহলে 2/3 হবে। এই ছোট্ট ছোট বিষয়গুলির উপরই অনুপাত সমানুপাতের প্রশ্নগুলো আসে। এরপরে কিছু টার্ম মনে রাখতে হয়। তোমরা এগুলো ক্লাস, তোমাদের যে টেক্সট বই আছে সেটাকে একবার রিডিং মারবে। একদম সিম্পল জিনিস, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে না, বাট বোর্ডের পরীক্ষা তো একবার দেখে নিলে ক্ষতি নেই আশা করি। তো আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 77 নাম্বার পেজ থেকে শুরু তোমাদের অনুপাত সমানুপাত। ওখানে দেখবে বেশ কিছু টার্ম রয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো, অসুবিধা নেই। বাট একদম যেগুলো পাতি সেগুলো আর বলবো না। যেমন ওই লঘু অনুপাত, গুরু অনুপাত আমরা ছোটোবেলায় পড়েছি। যাই হোক, আমি এবার মেন টপিকে চলে আসি। তাহলে অনুপাত জিনিসটাকে নিয়ে এবার আমরা আলোচনা করব। ওকে, দেখো, তাহলে এখনই বললাম যে 2/3 এটা একটা অনুপাত। হ্যাঁ, এই যে উপরের লব, এই যে পার্ট, এইটাকে বলা হয় পূর্বপদ। এটাকে বলা হয় পূর্বপদ, ঠিক আছে। নিচেরটাকে বলা হয় উত্তরপদ, নিচেরটাকে বলা হয় উত্তরপদ। তাহলে অনুপাতের দুটো অংশ, উত্তরপদ এবং পূর্বপদ। এবার প্রশ্ন হচ্ছে, এই যে জায়গাটা লিখলাম এটা কি অনুপাত সমানুপাত নিয়মে লেখা হলো? না, অনুপাত নিয়মে এটাকে লেখে টু অনুপাত চিহ্ন, এইটা হচ্ছে অনুপাত চিহ্ন। এটা হলো অনুপাত চিহ্ন।
এটা অনুপাত চিহ্ন। বেশ, এবার 2:3, তাহলে এটা পূর্বপদ এবং উত্তরপদ। এইটা বেসিক জায়গায় আশা করি ক্লিয়ার হয়েছে। বেশ, এইবার আমরা যেটাতে আসবো, আচ্ছা, গুরু অনুপাত এবং লঘু অনুপাত অনেকে জানো, আমি তাও একবার বলেই দিচ্ছি, কি আর করবো। যাই হোক, ধরো এই যে 2/3 এটা এবং 3/2 এটা, এর মধ্যে ডিফারেন্সটা কি? এর মধ্যে এটা ডিফারেন্স যে 2/3টা কিন্তু 1-এর থেকে ছোট, কিন্তু 3/2টা 1-এর থেকে বড়। যদি 1-এর থেকে ছোট হয়, কি বললাম, যদি 1-এর থেকে ছোট হয় তাকে বলা হয় লঘু অনুপাত। আর যদি 1-এর থেকে বড় হয় তাকে বলা হয় গুরু অনুপাত। তাকে বলা হয় গুরু অনুপাত। এক মিনিট, এটাকে আমি একটু, এটা ছোট আর হচ্ছে না। হ্যাঁ, হয়েছে এবার, যাক, ছোট হয়েছে। তাহলে অনুপাত, এই যে দুটো ভাগ, লঘু অনুপাত এবং গুরু অনুপাত, এই দুটো বোঝা গেল। এবার এখান থেকে যৌগিক অনুপাত কাকে বলে একটা প্রশ্ন, মানে এগুলো তো ডাইরেক্ট আসবে না, হয়তো কোনো একটা অঙ্কে বললো যে A/B এটা হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, তাহলে দিয়ে কন্ডিশন দিয়ে করতে পারে, এর রেফারেন্সে প্রশ্ন আসতে পারে। তো জাস্ট জেনে রাখবে যৌগিক অনুপাতটা কি না, 2 বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে, পূর্বপদ ও উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যায় সেই অনুপাতকে প্রদত্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বলা হয়ে থাকে। ব্যাপারটা কিছু বুঝলাম না। হ্যাঁ, ঠিক, ব্যাপারটা বোঝা গেল না সত্যি, অ্যাকচুয়ালি আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো দুটো অনুপাত আছে, A/B, আর একটা অনুপাত আছে C/D। যৌগিক অনুপাত মানে হচ্ছে দুটো অনুপাতের পূর্বপদের গুণফল, অর্থাৎ এর পূর্বপদ A, এর পূর্বপদ C, এবং উত্তরপদের গুণফল অনুপাত থাকবে। এটা হচ্ছে যৌগিক অনুপাত। এইটাই হচ্ছে যৌগিক অনুপাত। অর্থাৎ যে কোনো জিনিস সংজ্ঞার থেকে না উদাহরণ দিয়ে বুঝলে আরও সুবিধা হয়। তো এটা হচ্ছে যৌগিক অনুপাত। এগুলো কিন্তু অনুপাত সমানুপাত অধ্যায় একদম বেসিক পার্ট বলতে পারি আমরা, একদম বেসিক পার্ট। ঠিক আছে, তো আর কি কি আছে? আচ্ছা, আর কিন্তু সেরকম কিছু জানার নেই। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে বৈষম্যানুপাত। বৈষম্যানুপাত মানে হচ্ছে উল্টো। বৈষম্যানুপাত মানে হচ্ছে অ্যাকচুয়ালি উল্টো। তো এটা আমি আর বলছি না, কারণ এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তোমরা
বৈষম্য একটা অঙ্ক দেখবে, আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 81-তে যে প্রয়োগ 22 রয়েছে, প্রয়োগ যে 22 রয়েছে, আমি স্লাইডে আনিনি ওটা, ওটা দেয় না খুব একটা, বাট একটা অঙ্কই দেখবে এখান থেকে, যদি দেয় বলা যায় না তো, বোর্ডের পরীক্ষা যদি দেয় বৈষম্যানুপাত থেকে, তো এই অঙ্কটাই দেবে বা এই টাইপেরই দেবে, তো যে 22 নাম্বার প্রয়োগটা। এবার আমরা চলে আসি ডাইরেক্ট পুরো অধ্যায়ে একদম প্রবেশ করি। এবার ছোট্ট ছোট্ট অঙ্ক দিয়ে বলবো, তার আগে একটা ছোট্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে নিই, সেটা হচ্ছে দেখো 4টি বাস্তব সংখ্যা এ বি সি ডি, যেখানে বি নট ইকুয়াল টু 0 এবং ডি নট ইকুয়াল টু 0। কারণ হচ্ছে এ বি সি ডিকে আমরা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি লিখতে পারি। এবার এখানে যদি বি এবং ডি শূন্য হয়ে যায়, তাহলে এটা পুরো টার্মটাই 0 হয়ে যাবে। যাই হোক, তো এটা 0 হওয়া যাবে না। সমানুপাতে থাকলে তাদেরকে এ বি ইজ টু সি ডি এভাবে লেখা হয়, অর্থাৎ এইভাবে না লিখে অনুপাত নিয়মে যদি লেখা যায় এ ইজ টু বি, সি ইজ টু ডি। এবং এই যে এ এবং ডি, এই দেখো প্রান্তীয়, এই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের প্রান্তীয় পদ, প্রান্তীয় প্রান্তীয় পদ, ঠিক আছে। এবং বি এবং সি, বি এবং সি এটা হচ্ছে মধ্যপদ, এগুলো হচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যপদ এবং প্রান্তীয় পদ বিষয়টা বোঝা গেল। এখানে অ্যাকচুয়ালি বোঝার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে একটা জায়গা আছে, সেটা হচ্ছে মধ্যানুপাত, অর্থাৎ মধ্য অনুপাত বের করে দিতে পারে। এই অঙ্কটা ধরে রাখো 1 নম্বর বা 2 নম্বরের ক্ষেত্রে খুবই আসে। সেটা হচ্ছে তোমাকে দুটো সংখ্যা বলে দিল, দিয়ে হয়তো বলল যে এর মধ্য অনুপাত কত হবে, এরকম একটা বলে দিল। উদাহরণই বলছি আমি একটা, এটা হচ্ছে দুটি সংখ্যা 5 না, একটা সহজ দিয়ে দিতে হবে। আচ্ছা, 6 এবং 9 এর মধ্য সমানুপাত কত হবে? মধ্য সমানুপাত অ্যাকচুয়ালি আমরা ধরে নেব মধ্য সমানুপাত হচ্ছে এক্স, অর্থাৎ আমরা লিখতে পারি 6/x ইজ টু, বা সমান লিখব 6/x ইকুয়াল টু x/9। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিস জায়গা, মেন জায়গা। এবার এটা যদি কোনোভাবে গুণ করা যায়, তাহলে যা হবে x² ইকুয়াল টু 6×9 = 54। এবার x ইকুয়াল কত হবে? ±√54। তাহলে যদি বলে এর মধ্য সমানুপাত কত, উত্তর হবে ±√54। এইভাবে করতে হবে যে 6/x ইকুয়াল টু x/9। এবার এটা তো 2 নম্বরের ক্ষেত্রে এইভাবে করা যাবে, বাট যেহেতু যদি এমসিকিউ দেয়, তাহলে একটা ফর্মুলা আমি বলে রাখছি, এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখবে। মধ্য সমানুপাত দিলেই যে দুটো সংখ্যা দিয়ে দেবে তার গুণফলের রুট করলে মধ্য সমানুপাত বেরিয়ে যাবে। এটার ক্ষেত্রে যদি ধরা হয়, তা 6×9 = 54 হয়ে গেল। তো এইভাবে আসতে পারে। এই ক্লাস হয়তো আমি সব ধরনের বা সব অঙ্ক দেখাচ্ছি না, বাট সব টাইপের অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি।
মোটামুটি এই টাইপের অঙ্কই আসে। বেশ, এরপর একটা অঙ্ক, এগুলো খুব গুরুত্বপূর্ণ না হলেও পড়তে পারে। সেটা হচ্ছে বলেছে যে এ ইজ টু বি 4/5, বি ইজ টু সি 6/7, তাহলে এ বাই সি কত? এখানে করা আছে, আমি তাও করছি। দেখো, এ বাই বি, এ ইজ টু বি মানে কি এ বাই বি সমান মানে কত হচ্ছে 4/5, আর বি বাই সি মানে কত, বি বাই সি মানে হচ্ছে 6/7। এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম। আচ্ছা, একটা কাজ করো, এ বাই সি চেয়েছে, ভালো দেখো, এই দুটো জায়গাতে কমন কি পার্ট আছে, বিটাকে তাড়াবো কী করে? দেখো এইখানে বিটা হরে আছে, এখানে বিটা লবে আছে, তাহলে যদি গুণ করে দিই তাহলে কিন্তু চলে যাবে। এটা কাজ করি তাহলে 1 × 2 করে দিই, তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়াল কত হবে, বি কেটে গেল, তাহলে এ বাই সি হলো। আচ্ছা, এখানে কত হবে 4/5, 6/7, এখানে কিন্তু কোনো কাটাকুটি হবে না, তাহলে 4 × 6 = 24 হবে এবং 5 × 7 = 35 হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা এই অ্যান্সারটা বেরিয়ে গেল। এই টাইপের খুব ইজি অঙ্ক দিলে এখানে দিতে পারে। একটা অঙ্ক আমি দেখিয়ে দিলাম। নেক্সট টাইপ অফ অঙ্কটা হচ্ছে এই টাইপের একটা অঙ্ক, সেটা হচ্ছে এক্স ইজ টু এ ইকুয়াল টু ওয়াই ইজ টু বি ইকুয়াল টু জেড ইজ টু সি। এখানে দেখো 3টে পদ আছে, এতক্ষণ আমরা পড়ছিলাম 2টো পদ, এবার কিন্তু 3টে পদ আছে। যাই হোক, জটা দেবে দেখা দিয়ে বলছে দেখায় যে এক্সের কিউব বা এ কিউব প্লাস ওয়াই কিউব এত এত এক্সেট্রা এক্সেট্রা। এইগুলোর ক্ষেত্রে যখনই বলবে দেখাই বা এই সকল প্রমাণগুলো দেবে, আমাদের একটাই কাজ হবে, সেটা হচ্ছে যেটা বলে দিয়েছে, অর্থাৎ এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে ধরে নেওয়া। হ্যাঁ, কে হতে পারে, এম হতে পারে, যে কোনো একটা লেট, যে কোনো একটা কনজিউম ধরে নেওয়া, এবং এর রেসপেক্টে সব মানগুলো বের করবো। কারণ হচ্ছে আমরা তো অনুপাত বের করছি, যদি আমরা কিছু ধরেও নিই, উপরেও থাকবে নিচেও থাকবে, শেষ পর্যন্ত কেটে যাবে, অসুবিধা নেই। এখান থেকে এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, জেড ইকুয়াল টু সি কে, দিয়ে এই যে মানগুলো আছে এই মানগুলোকে এই এক্স এই জায়গাটায় এই জায়গাটায় বসাবে, অটোমেটিক এই মানটা চলে আসবে। এখানে বসিয়েছে, আশা করি এখানে বসিয়েছে, অটোমেটিক মানটা কিন্তু চলে এসছে। তো এগুলো খুব ইজি একটা টাইপ। আচ্ছা, এরপরে আমি যে অঙ্কটা দেখাবো সেই অঙ্কটা আমি 100% শিওর তোমাদের বেশিরভাগ স্কুলে, সব স্কুল তো একই প্রশ্ন করবে না, বেশিরভাগ স্কুলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আসতে চলেছে। তো এই প্রশ্নটা অত্যন্ত মনোযোগ সহকারে নোট করো। সেই প্রশ্নটা হচ্ছে, এই অঙ্কটা তোমরা হয়তো অনেকেই জানো, সেটা হচ্ছে 63 নম্বর প্রয়োগটা বলেছে, যদি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করি যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1 এর সমান। অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস জেড, আমরা কি বলেছিলাম, যে কোনো মান, এখানে বলেছে প্রমাণ করো প্রতিটি অনুপাতের মান। এখানে কিন্তু কোনো একটা ইকুয়েশন দিয়ে দেন যে ইকুয়েশনে প্রমাণ করতে হবে, এখানে অনুপাতের মানটা প্রমাণ করতে হবে। তাহলে যেই দিক আমরা কে ধরে নেব, কে ধরার পর এক্সের মানটা বেরোলো, ওয়াইয়ের মানটা বেরোলো এবং কে জেডের মানটা বেরোলো। তারপরে কী করবো, এক্স, দেখো সব অঙ্কের কিন্তু অ্যাপ্রোচ এক হয় না, এটা একটু অন্যরকম অ্যাপ্রোচের। তার জন্য এটা আমি এটা অ্যাকচুয়ালি পরে, তার জন্যই পরে, এটা যেহেতু অন্যরকম অ্যাপ্রোচের, কারণ দেখবে এক্সেপশন জিনিসগুলো বেশি পড়ে। যাই হোক, তা বলে কি নর্মালগুলো পড়বে না? হ্যাঁ, পড়তেই পারে, যে কোনো একটাই পড়বে। তো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধরে নিতে হবে, দিয়ে এর মানগুলো বসিয়ে নিতে হবে, দিয়ে একটা মান আসবে, সেটা হচ্ছে কে এর মান একটা আসবে হাফ, আর একটা আসবে -1, দিয়ে এই নিচে এই লাইনটা লিখে দিতে হবে যে এটি হলো প্রতিটি অনুপাতের 1/2 অথবা 1 এর সমান। আমি অঙ্কটা নিচে করালাম না, একটাই কারণ, বইয়ে যে অঙ্কটা মানে যে পদ্ধতিতে করাচ্ছে আমার মনে হয় সেটা বেস্ট। খুব ছোট করে, আমি অন্যান্য রেফারেন্স বুকে দেখেছি এটা অনেকটা বড় করে করা যায় বা জটিলভাবে করা যায়, এটা বুঝতে পারবে না। তার জন্য আমি এটাকেই রেফার করব, এটাকে ভালো করে 2-3 বার প্র্যাকটিস করবে খাতায়, এবং যেন একদম পরীক্ষা দিলে যেন 1 মিনিটের মধ্যে লেখা যেতে পারে, একদম মুখস্থের মতো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এক্সপেক্টেড আমি রেখে রাখলাম, এক্সপেক্টেড 2027। আমি মাধ্যমিক পরীক্ষা আগের দিন পর্যন্ত এই অঙ্কটা ইম্পর্টেন্টই বলবো। যাই হোক, এবার অনুপাত সমানুপাত আশা করি মোটামুটি শেষ হলো। হ্যাঁ, এবার আমাদের আছে সেটা হচ্ছে দ্বিঘাত করণী।
আচ্ছা, তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখি। অনেকের বলতে পারো যে স্যার অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো দেখালেন সেগুলো ঠিক আছে, বাট শর্ট কোশ্চেনের জন্য বা মেনলি 2 নম্বরের জন্য কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো দেখো, আমি কনসেপ্ট কিন্তু সবগুলো ক্লিয়ার করে দিলাম। বিশেষ করে 2 নম্বরের ক্ষেত্রে ওই মধ্য সমানুপাত ওখান থেকে প্রশ্ন আসতে পারে, বা ওটা এমসিকিউ আকারে আসতে পারে। এছাড়াও আমি এখানে অঙ্কর প্র্যাকটিসের উপর জোরটা কম দিয়েছি, কারণ তোমাদের বোর্ড সেম, আমার মনে হয় কনসেপ্টের উপর জোরটা দেওয়া বেশি প্রয়োজন। তবে এই সিরিজটা শেষ হওয়ার পর তোমাদের যখন টেস্ট পরীক্ষা আসবে তার আগে আমি চেষ্টা করব এমসিকিউ সিরিজ আনার, যেখানে বিভিন্ন ধরনের 1 মার্ক এর বা এমসিকিউ টাইপের বিভিন্ন প্রশ্ন থাকবে, সব থেকে বাছাই করা। তো সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। ফলে এখন তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো, পরবর্তীতে আমি কিন্তু এমসিকিউ ক্লিয়ার করে দেবো। আশা করি এইগুলো করার পর সায়েন্সের, আর দেখো আমি যে 3টি বিষয় পড়াচ্ছি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স, একটা প্রশ্ন আটকাবে না। খুব শর্টে আমি পড়াচ্ছি, বাট যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ মাধ্যমিকের রেসপেক্টে সেগুলোই পড়াচ্ছি, কারণ আমি নিজে এই স্ট্র্যাটেজি ফলো করে মাধ্যমিকে 95+% নাম্বার পেয়েছি। তো তোমরাও আশা করি পাবে। যাই হোক, দ্বিঘাত করণী। দেখো, দ্বিঘাত করণী আমরা 41 দ্বিঘাত সমীকরণের সময় পড়েছিলাম যে দ্বিঘাত করণী জিনিসটা কি, দ্বিঘাত এই জিনিসটা কি। অ্যাকচুয়ালি দ্বিঘাত মানে হচ্ছে যার ঘাত দুটো, মানে হচ্ছে 5a², এই যে পাওয়ার এটাকে বলছে ঘাত, মানে এটা 25, অর্থাৎ এই যে উপরে এটাকে দ্বিঘাত বলে। বাট এখানে কিন্তু দ্বিঘাত করণী, দ্বিঘাত করণী এখানে কিন্তু। তো দ্বিঘাত করণী জিনিসটা কি, ধরা যাক √5, এই যে সংখ্যা, এই √5 সংখ্যাটা কি বলে, √5 সংখ্যাটাকে কি বলে। তাহলে যদি এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, এটা তো কোনো 5 তো কারোর বর্গ নয়, 9 বর্গ 3-এর, 4 বর্গ 2-এর, বাট 5 তো কোনো বর্গ নয়, তাহলে এটাকে কি, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় শুদ্ধ দ্বিঘাত করণী। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুদ্ধ দ্বিঘাত করণী। এবার করণী নিরসন মানে হচ্ছে আমাদের যে দুটো পার্ট আমরা জানি, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। আমাদের প্রথম কাজ হচ্ছে লব এবং যে হর আছে, এই হরের যে রুট ফাংশন থাকবে সেটাকে তুলে দেওয়া। আমাদের হরে যে রুট ফাংশন থাকবে সেটাকে তুলে দেওয়া হচ্ছে আমাদের করণী নিরসনের প্রধান এবং অন্যতম কাজ। এই ধরনের অঙ্ক আমি দেখব। প্রথমে আমি একটা ছোট্ট অঙ্ক নিয়ে আসি। আমি বইয়ের অঙ্কই একদম করাচ্ছি। আচ্ছা, তোমরা যদি বইটা খোলো, কোষে দেখি 9.1, এই অনুশীলনী থেকে খুব একটা অঙ্ক প্রয়োজন নেই, তোমরা অ্যাভয়েড করতে পারো, বা একবার প্র্যাকটিস করতে চাইলে তো অবশ্যই ভালো করতে পারো। বাট যে ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি আসে সে ধরনের প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে তোমার একদম চলে আসবে প্রয়োগ নাম্বার যে 25-26 থেকে স্টার্ট, সেগুলো। যেমন এখানে এটা বলেছে যে প্রয়োগ 26, পেজ নাম্বার 156, প্রয়োগ 26। এখানে বলেছে 2√2 ভাজিত √5 এর হরের করণী নিরসন করো। এটা হর বলেই দিয়েছে, অসুবিধা নেই। তাহলে 2√2 ভাজিত 5 মানে 5 লিখে দিলাম এটাকে। আচ্ছা, এখানে √2 দিয়েছে, তাই দেখছি এতটা সহজও দেবে না। এবার দেখো, এর একটা নিয়ম আমি খুব শর্টে বলে দিচ্ছি। আমাকে √5 এটার উঠাতে হবে, অর্থাৎ থেকে পূর্ণ সংখ্যা করতে হবে। √5 রয়েছে, √5কে কি দিয়ে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা আসে। আমরা যদি √5কে √2 দিয়ে গুণ করি কি হবে, √10 হবে, তাহলে এটা পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, √5কে যদি আমি 4 দিয়ে গুণ করি, সেই আমাদের এটাকে যদি করি
16 একটা এক্সেট্রা এক্সেট্রা আসবে, মানে 4√5 আসবে, অর্থাৎ সেই রুট থেকে যাচ্ছে। বাট আমি যদি 5কে √5কে √5 দিয়েই গুণ করি তখন দেখো 5 আসবে, একটা অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আসবে। এই যে বিষয়টা, এটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 2√2 আমার ওপরে যা থাকবে থাকুক, নিচে আমি √5 ইন্টু √5 করবো, উপরে যেহেতু √5 ছিল না √5 গুণ করে দেবো, তাহলে এটা 5 হয়ে গেল। অ্যান্সার আসবে 2√10/5, এটা অ্যান্সার, এইটাই অ্যান্সার। এই ধরনের ছোটো ছোটো অঙ্ক খুব আসতে পারে। আর একটা টাইপস অফ অঙ্ক এখান থেকে আসবেই, হ্যাঁ, এতটাই কনফিডেন্স সঙ্গে আমি বলছি, কারণ আমি দীর্ঘ অভিজ্ঞতার, আমি বেশ কিছু বছর আমি বিভিন্ন রিসার্চ করেছি কী ধরনের প্রশ্ন আসে বা না আসে, তো সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। পরবর্তী আমি যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম, তোমাকে একটা ফাংশন বলে দেবে, কীরকম ফাংশন, ধরো বললো এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 দিয়ে বলে দিল তাহলে এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 দিয়ে বললো এক্স -1/x এর মান বের করো, বা x² প্লাস 1/x² এর মান বের করো, বা কিউব ফাংশন দিয়ে মান বের করো। তো এই ধরনের অঙ্ক দেবে। তো এই যে অঙ্কের অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত, প্রথম অ্যাপ্রোচ হওয়া উচিত, এখান থেকে এক্সের জায়গায় এক্সটা বসিয়ে দেবো, √3 প্লাস 2। আচ্ছা, 1/x এর মানটা বের করবো, 1/x যদি বের করি √3 প্লাস √2, ও সরি 1/√3 প্লাস √2। এবার দেখো নিচে আমি বলেছি যে কোনো রকম রুট ফাংশন থাকলে সেটারই আমাকে ওঠার চেষ্টা করতে হবে। দেখেন √3 প্লাস √2 আছে, এটাকে এমন কিছু গুণ করতে হবে যাতে এটা একটা পূর্ণ সংখ্যা হয়। আচ্ছা, দেখো এটা একটা ফর্মুলা, √3 মাইনাস যদি করি আমি তাহলে 3 √3 এবং এটা 2 দিকে গেলে 2, অর্থাৎ 3 - 2 1, কিন্তু পূর্ণ সংখ্যা। এটা এরকমই জিনিস যে নিচে যদি কোনো একটা ধরো আমি এটাকে এক্স ধরে নিলাম। আচ্ছা, আমি দেখিয়ে দিই জিনিসটা। নিচে যদি √x প্লাস √y থাকে তাহলে কী করবে, এইটা থাকবেই, তার সঙ্গে গুণ করবে ওরই বিপরীত, অর্থাৎ x - y √y, এটা গুণ করে দেবে এবং উপরে অবশ্যই √x - √yটা লিখতে হবে। তাহলে এই দুটো ফর্মে চলে আসবে, আর উপরে যা থাকলে অসুবিধা নেই। এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে 1 আছে এবং √3 - √2 ছিল না, অর্থাৎ এটাকে নিয়ে এলাম √3 - √2। এটাকে যদি আমি করি এটা তো 1 হবে, তো অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার, যে 1 - 3 অ্যান্সার কত, √3 - √2। এইবার x - 1/x এর মানটা বের করে দেবো। x এর মান জানি √3 প্লাস √2 এবং 1/x এর মানটা বেরোলো, তো মাইনাস আছে মাইনাস দেবো, √3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, √3 কেটে যাবে, অর্থাৎ 2√2 ইজ ইকুয়াল টু অ্যান্সার। এবার এটাকে যদি এই এবার তো ক্লাস 3-4 এর খেলা, এবার সূত্রের মানটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এই টাইপস অফ অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, মাধ্যমিকের রেসপেক্টে খুব গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক। আচ্ছা, এবার আরও কিছু অঙ্ক আমি বলে দেবো, এগুলো বইয়ের অঙ্ক, বাকি যেগুলো বলবো আমি। আচ্ছা, তোমরা বইয়ের 160, এটা প্রত্যেক টিচার বলে, এই পেজটা হচ্ছে মাধ্যমিকের মানে বোর্ডের খুব প্রিয় একটা পেজ, এখান থেকে অঙ্ক আসবেই। নম্বর পেজে দেখো গোলাপি বক্সে বেশ কিছু জায়গাতে ভরাটকরণ করা আছে, ওই প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে একবার করে ট্রাই করবে, না করলে তো করাই আছে, অসুবিধা নেই। তো ওই টাইপস একটা অঙ্ক গেল। এইবার আমি কিছু অঙ্ক দাগিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমি কিন্তু যে টাইপগুলো প্রয়োজন আমি কিন্তু করিয়ে দিলাম, এবার পালা তোমাদের প্র্যাকটিস না করলে লাস্টের দিকে আমি আসবো, দিয়ে করে দেবো, অসুবিধা নেই। বাট এবার পালা হচ্ছে প্র্যাকটিসের। যেমন হচ্ছে আমি কিছু স্পেসিফিক অঙ্ক দাগিয়ে দিচ্ছি, সেখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, তোমরা কোষে দেখি
9:3 এই এর একের অঙ্কটা আমি পুরোপুরি বলে দিয়েছি। আচ্ছা, 2 নাম্বার অঙ্ক থেকে যে 4টে অঙ্ক আছে ওই 4টের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে। আর 6 নাম্বারেও তাই, 6 নাম্বারেও সেম একই জিনিস, বাট ওখানে এক্সের বদলে এ বি দিয়ে ফাংশন দিয়েছে, একই জিনিস। তো 6 নম্বরের যে 4টে আছে ওর মধ্যেও একটা আসবে, এবং 8 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, এই কটা অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করি এর মধ্যে কমন পেয়ে যাবে। আর যে ফান্ডাটা বললাম সেই তো বোঝাই গেল। এখান থেকে আর বড় প্রশ্ন কোনো রকম নেই, মেন কনসেপ্ট, ইম্পর্টেন্স, বড় প্রশ্ন আলোচনা করে দিলাম। আমি আবারও বলছি, এখান থেকে শর্ট প্রশ্ন আসবে। আমি কিন্তু এখনও শর্ট প্রশ্নের কোনো আলোচনা করিনি। বড় প্রশ্নের মধ্যে যে শর্টগুলো আসবে সেগুলো বলেছি, বাট স্পেসিফিক শর্ট প্রশ্নের জায়গাগুলো বলিনি। সেগুলো আমি পরবর্তীতে এমসিকিউ সিরিজ আকারে নিয়ে আসবো। এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ওকে, দ্বিতীয় কথা, পরের সপ্তাহে আমি হয় আয়তঘন চোঙ কিংবা যে উপপাদ্যের অধ্যায় আছে সেগুলো করিয়ে দেবো। আর আমাদের কিন্তু অলরেডি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এর ক্লাস হয়ে গেছে একটা করে, তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করবে, ভিডিওগুলো দেখে নেবে। ম্যাথামেটিক্সের হয়ে গেছে, পরবর্তীতে আবার ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের আসবে। তো এটুকুই। ওকে, তো থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফিজিক্যাল সায়েন্সের। ওকে, থ্যাংক, স্টে টিউনড আওয়ার চ্যানেল ইমপ্রুভ এডুকেশন।